আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি এক মিল ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে কথা বলি মূলত করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারী পরিস্থিতি নিয়ে কথা বলি, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়। গত কয়েকদিন ধরে যেমনটি বলছি, আজকেও বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবেন। আমরা শুরু করছি একজন চিকিৎসককে দিয়ে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন ঢাকার আসগর আলী হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের তিনি একজন কনসালটেন্ট, ডাক্তার আসিফ মুস্তফা মাহমুদ। ডাক্তার মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনাকে আমরা এই আলোচনায় পেয়ে। আমরা বাংলাদেশে আমাদের প্রায় 8 মাস হলো বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে রোগী শনাক্ত হবার পরে, বিশ্বের অন্যান্য দেশে হয়তো আরও বেশি পুরনো। আমরা এই সময়ের মধ্যে করোনা ভাইরাস সংক্রান্ত নতুন অনেক তথ্য জানলাম। আমাদের চিকিৎসকরা পুরো বিষয়টিকে আগের চেয়ে অনেক ভালোভাবে সামাল দেওয়ার এক ধরনের অভিজ্ঞতা, দক্ষতার মধ্যে দিয়েও সক্ষমতার বাড়ার বিষয়টিও আমরা দেখলাম আমাদের স্বাস্থ্য বিভাগের, স্বাস্থ্য সেবা খাতের। তো আপনার অভিজ্ঞতাটা আমরা আসলে শুনবো। যে আমরা আসলে শুরু থেকেই শুনছিলাম যে প্রধান উপসর্গগুলোর মধ্যে একটি হচ্ছে শ্বাসকষ্ট। আমরা জানি যে ফুসফুসে তার একটা বড় প্রভাব তৈরি হয়। আমরা এর মধ্যে জেনে গেছি যে হৃৎপিণ্ড সহ অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও এর একটা প্রভাব থাকে। তো ফুসফুসের বিষয় নিশ্চয়ই আমরা আগের চেয়ে অনেক ভালো তথ্য আমাদের কাছে নিশ্চয়ই আছে। তো আপনার কাছে সেগুলো একটু শুনতে চাই আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখেছি যে করোনা মূলত শ্বাসতন্ত্রের মাধ্যমে প্রবেশ করে এবং ফুসফুসে তার ঘর বাঁধে, এবং সেখানে সে মূলত আমাদের যেখানে অক্সিজেন আদান প্রদান ঘটে থাকে সেখানে সে আঘাত হানে, এবং তার জন্য রোগীর শ্বাসকষ্ট হয় এবং সে অক্সিজেন নিতে তার বাধাপ্রাপ্ত হয়, তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। পাশাপাশি অন্যান্য যেগুলি ফুসফুসের রোগ আছে, এছাড়াও আমরা দেখি যে করোনার কারণে ফুসফুসের যে রক্তনালীগুলি আছে সেই রক্তনালীতে জমাট বাঁধে এবং সেটাও অক্সিজেন প্রবাহকে ব্যাহত করে। এই দুটো মূলত সমস্যার জন্য রোগী শ্বাসকষ্টতে ভোগেন এবং অক্সিজেনের অভাবে তারা জটিল আকার ধারণ করেন, এবং ক্ষেত্র বিশেষে আমাদেরকে তাদেরকে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিশ্চিত করতে হয়। অনেকেই অভিযোগ করছেন যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীতে সুস্থ হয়ে গেছেন, এরকম অনেকেই অভিযোগ করছেন যে তারা এখনও তাদের শ্বাস নিতে এক ধরনের কষ্ট হচ্ছে বা ফুসফুসের সক্ষমতা আগের চেয়ে অনেক কমে গেছে বলে তাদের মনে হচ্ছে। এই সমস্যাটি কেন হচ্ছে বা এর প্রতিকার কি হওয়া উচিত? তাদের জন্য কোনো এক্সারসাইজ বা অন্য কোনো ওষুধ পথ্য কি আপনি পরামর্শ দিতে চাইবেন কিনা? নেই, খুব সুন্দর প্রশ্ন। আসলেই আমরা এটাকে যদি একটা উদাহরণ দেই, যে একটা বন্যা আসলে পরে শরীরের মধ্যে আমাদের এই করোনার কারণে ইনফ্লেমেটরি এক্সুডেট একটা বন্যার মতন বয়ে যায়, এবং সেটা যখন পানিটা অথবা সেই এক্সুডেটটা যখন চলে যায়, তখন পলিমাটি যেভাবে মানে আমাদের জমির উপরে আস্তর পড়ে, ঠিক সেভাবে ফুসফুসে একটা পরিবর্তন আসে, যেটাকে বলি আমরা ফাইব্রোসিস আমাদের বৈজ্ঞানিক ভাষায়। এবং এটা ফুসফুসের যে রোগীরা ঠিকই বলছেন, ওনাদের শ্বাস প্রশ্বাসের ক্ষমতাটা ব্যাহত হচ্ছে, সীমিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, এবং তার কারণ ওখানে ফাইব্রোসিস, ফুসফুসের যে নরম প্রকৃতি সেটার জায়গায় সেটা একটু শক্ত আকার ধারণ করছে, এবং এটাকে ইতিমধ্যেই পশ্চিমা বিশ্বে পোস্ট কোভিড অথবা লং কোভিড বলে আখ্যায়িত করা হচ্ছে, এবং আমরাও এই 8 মাসের অভিজ্ঞতায় এ ধরনের অনেক রোগী পাচ্ছি। মূলত এর চিকিৎসা হচ্ছে শ্বাসের ব্যায়াম, কোভিড শেষেই শ্বাসের ব্যায়ামটা আরম্ভ করে দেওয়া। আমরা সাধারণত 3 বলের একটা যন্ত্র দিয়ে থাকি, সেটা দিয়ে নিয়মিত ব্যায়াম করা একটা পদ্ধতি। স্বাভাবিক যে ব্যায়ামগুলি মানুষ করে থাকে, সেটা স্কুল কলেজে যেই ব্যায়ামগুলি আমাদেরকে শেখানো হয়েছিল সেগুলি করা দ্বিতীয়ত। তৃতীয়ত হচ্ছে স্বাস্থ্য সম্পন্ন জীবনযাপন করা, ধূমপানের অভ্যাস থাকলে নিশ্চয়ই সেটা ত্যাগ করা, প্যাসিভ স্মোকিংকে ত্যাগ করা, অন্য ধরনের ভ্যাকসিন যেমন নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অলরেডি আছে, করোনা ভ্যাকসিন তো গবেষণার অধীনে রয়েছে, এই ভ্যাকসিনগুলি নেওয়া, এবং নিশ্চিত হওয়া যদি খুব বেশি শ্বাসকষ্ট হয় পরবর্তীতে আবার সিটি স্ক্যানের মাধ্যমে ওনার ফুসফুসটা কতখানি ক্ষতিগ্রস্ত সেটাকে নিশ্চিত করে আমরা কিছু ধরনের ওষুধও এখন প্রয়োগ করছি এই সমস্যা থেকে উত্তরণের জন্য।
খুব ভালো কিছু পরামর্শ নিশ্চয়ই আমাদের সামনে দর্শক যারা আছেন তাদের নিশ্চয়ই এই ধরনের কথাগুলো নিশ্চয়ই তারা মন দিয়ে শুনছেন। আমরা আরও কয়েকটি বিষয় একটু আপনার কাছে শুনবো। আমরা এরই মধ্যে জানি যে করোনা ভাইরাসে আক্রান্ত হবার পরে যখন উপসর্গগুলো তীব্র হয়ে উঠছে তখন অনেকগুলো চিকিৎসা পদ্ধতি বা তাকে যে সুরক্ষা যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে তার মধ্যে সবচেয়ে কার্যকরগুলোর মধ্যে বোধহয় সম্ভবত একটা যে হাই ফ্লো অক্সিজেন। জি। যাদের স্যাচুরেশন কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এক ধরনের রেজাল্ট দেখা যাচ্ছে। কিন্তু এই হাই ফ্লো অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে কি আসলে একটু কোনো পরিমিতি বোধ বা সতর্কতা অবলম্বন করা দরকার কিনা? কারণ আমাদের দেহ কি এই ধরনের উচ্চ মাত্রার অক্সিজেন কতক্ষণ পর্যন্ত নিতে পারে, এর ফলে নতুন কোনো ঝুঁকি বা জটিলতা তৈরি হতে পারে কিনা ভবিষ্যতের জন্য, এই বিষয়টি নিয়ে কি আসলে একটু সাম্প্রতিক সময় নতুন কোনো গবেষণা হচ্ছে কিনা বা আপনার অভিজ্ঞতা? জি, ঠিক বলেছেন। যখন থেকে এই অক্সিজেন ব্যবহার হচ্ছে চিকিৎসার জন্য, তখন থেকেই অক্সিজেন অতিরিক্ত মাত্রায় দিলে কিছু ক্ষয়ক্ষতির যে আমরা সম্মুখীন হই সেটা নিশ্চিত হয়েছে। সুতরাং আপনি এই শব্দটা ব্যবহার করেন পরিমিত, যেটাকে আমরা বলি অপটিমাম, সেই জিনিসটা নিশ্চিত করা দরকার। এবং সেজন্য আমাদের সাধারণ কথায় আমরা 95% যে স্যাচুরেশন এর কথা বলে থাকি, সেটার উপরে থাকাটাই বাঞ্ছনীয়। অন্য রোগী যারা রয়েছেন, যারা সিওপিডি রোগে ভোগেন, এক ধরনের শ্বাস-প্রশ্বাসের রোগী, ওনাদের জন্য কিন্তু 92% ই যথেষ্ট। এখন সারাক্ষণ 95% এর উপরে রেখে আমি যদি 100% এর কাছাকাছি রাখার চেষ্টা করি এবং খুব হাই ফ্লো অক্সিজেন আমি যদি ব্যবহার করি নিজে এবং অপরিমিত সেটাকে সঠিকভাবে আ মনিটর না করি, তাহলে কিন্তু ফুসফুসে অক্সিজেনের অতিমাত্রার অক্সিজেনের কারণে কিছু ক্ষতি হয়ে থাকে। সুতরাং মোদ্দা কথা হচ্ছে যে আমাদের অক্সিজেন ব্যবহার করলে সেটা পরিমিত আকারে করা উচিত এবং সেটা নিয়মিত মনিটর করা উচিত এবং যদি তা সন্তোষজনক পর্যায়ে থাকে, অক্সিজেনের মাত্রাটাকে কমিয়ে আনা দরকার। এটা নিশ্চয়ই যারা এই শুশ্রূষার দায়িত্বে থাকেন এটা আসলে তাদের খুব জি। ভালোভাবে জানানো বা প্রশিক্ষণের একটা হয়তো খুবই তাগিদ হয়তো থাকা উচিত। আমরা আরেকটি বিষয়টা আপনার কাছে শুনবো যে আমরা জানি যে সরকারিভাবে বেসরকারিভাবে নানা পর্যায় থেকে গণমাধ্যমে সব জায়গাতেই বলা হচ্ছে যে মাস্ক পরতে হবে, যিনি আক্রান্ত হয়েছেন তাকেও পরতে হবে, যিনি আক্রান্ত হননি তাকে তো অবশ্যই পরতে হবে। তো এই মাস্ক পরা নিয়ে অনেকেই বিভিন্ন অজুহাত দেখান। কেউ কেউ বলেন যে তাদের মাস্ক পরার কারণে এক ধরনের শ্বাসকষ্ট হয়, যাদের শ্বাসতন্ত্রের আগে থেকেই কোনো না কোনো সমস্যা রয়েছে। তো একটি মাস্ক পরা দীর্ঘ সময় যদি তাকে পরে থাকতে হয় কয়েক ঘন্টা টানা কাজের জন্য বা যদি বাইরে তিনি থাকেন, এর ফলে তিনি এক ধরনের শ্বাসকষ্ট অনুভব করেন, একটা অজুহাত বা কারণ দাঁড় করানোর চেষ্টা করেন। তো আপনি ঠিক এই বিষয়ের একজন চিকিৎসক হিসেবে বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করতে চাইবেন, কি করা উচিত? দেখেন, করোনা আসার পরেই আমরা যে বিভিন্ন পদক্ষেপগুলি নিয়েছি তার মধ্যে মাস্ক পরা খুবই জরুরি। আমার নিজে একজন রোগীকে সংক্রমিত করব না সেই জিনিসটাও আমাদের যেভাবে কাজে আসবে। দেখা গেছে যে যারা মাস্ক পরিধান করছেন ওনাদের ইমিউনিটি লেভেলটাও বাড়ছে যদি ওনারা করোনা ভাইরাসের সংস্পর্শে এসে থাকে। তো এটা ২ জনেরই জন্য একটা উইন-উইন সিচুয়েশন। এটা ঠিক, যারা শ্বাসকষ্টে ভুগছেন, যাদের অনেক ধরনের ক্লস্ট্রোফোবিয়া আছে, অনেক ধরনের আবদ্ধ ঘরে তারা থাকতে পারেন না, ছোট গাড়িতে তারা চড়তে পারেন না। এ ধরনের পরিস্থিতিতে একটা সম্ভাবনা আছে, আমি তো খাওয়ার সময় মাস্কটা আমি খুলছি। আমি তো অজু করার সময় বা মুখ ধোয়ার সময় মাস্কটা খুলছি। তাহলে আমি নিজের জন্য একটা টাইম ফ্রেম ঠিক করে নিবো যে ১ ঘন্টা পরে আমি হয়তোবা ৫ মিনিট আমি হয়তোবা আরেকটা পাশের ঘরে গিয়ে আমি মাস্কটা খুলে একটু ধীর-স্থিরভাবে স্বস্তিতে থাকলাম। আবার যখন জনসমক্ষে আসলাম, আবার মাস্কটা পরলাম। এভাবে আমরা এটা তো নতুন করে আমাদেরকে একটা নিউ নরমাল এ বাস করতে হচ্ছে। অতএব অর্থাৎ এটার এখানে সঙ্গে আসলে অজুহাত খাপ দেখানোর খাইয়ে কিছু নেই যে শ্বাসকষ্ট জি না, হচ্ছে বা জি না। মাস্ক পরতেই হবে। অনেক ধন্যবাদ ডাক্তার আসিফ মুস্তফা মাহমুদ, আমাদের সঙ্গে আপনি এই আলোচনার সময় দিলেন। আপনার কাছ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জানলাম। আপনি এই করোনাকালীন সময়ে আপনি নিজে ভালো থাকবেন, নিশ্চয়ই আপনার রোগীদেরকেও আপনি ভালো রাখবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আসগর আলী হাসপাতালের রেসপিরেটরি মেডিসিনের তিনি বিশেষজ্ঞ ডাক্তার আসিফ মুস্তফা মাহমুদের সঙ্গে। আমরা এরই মধ্যে আসলে জেনে গেছি যে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন তিনি নতুন প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন এবং খুব শীঘ্রই অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তিনি হয়তো জানুয়ারিতে গিয়ে তার মেয়াদটি শুরু হবে। আর এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প
এখনো পর্যন্ত যিনি প্রেসিডেন্ট, তিনি নানা নাটকীয়তার মধ্যে আছেন এবং নতুন নতুন নাটকীয়তার জন্য আমরা হয়তো অপেক্ষা করছি। গোটা বিশ্বের এক ধরনের মনোযোগ রয়েছে বিশ্বের শক্তিধর এই রাষ্ট্রটির দিকে। আমরা আলোচনা শুরু করতে চাই। আমাদের সঙ্গে সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আমাদের সঙ্গে আছেন। জনাব ওয়ালিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা গত প্রায় এক সপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নানা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ, আলোচনা, এরকম নানা বিষয়গুলো আসলে বিশ্লেষণ করে চলেছি, নানাভাবে আলোচনা করছি। কিছুক্ষণ আগে আমাদের একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী তিনি যুক্ত হয়েছিলেন এবং এছাড়াও তিনি বিভিন্ন গণমাধ্যমে তিনি বলছিলেন যে কথাটি বাংলাদেশের অনেক বিশ্লেষক একই কথা বলছেন। যদিও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে যাই ঘটুক না কেন, পররাষ্ট্র নীতিতে তার খুব একটা প্রতিফলন আসলে থাকে না, তা মোটামুটি একই থাকে। এবং বাংলাদেশ নীতির বিষয়ে হয়তো যুক্তরাষ্ট্রের আগের যে নীতি, সেই নীতি অব্যাহত থাকবে। এবং যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আরও অনেক বিশ্লেষক তারা এমনটা বলছেন যে হয়তো আর আগের চেয়ে আরও ভালো হতে পারে। আপনার বিশ্লেষণটি আমরা একটু শুনতে চাই। নতুন নেতৃত্ব, নতুন প্রেসিডেন্ট, নতুন নীতির ক্ষেত্রে বাংলাদেশ বিষয়ে কি কি পরিবর্তন আসতে পারে, কি পেতে পারে বাংলাদেশ, কোন কোন বিষয় নিয়ে নতুন করে ভাবা শুরু করা উচিত, আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। এখানে চাওয়া পাওয়ার তো ঠিক হিসাব ওইভাবে আমরা করি না। আমাদের একটা অনগোয়িং রিলেশনশিপ। আমেরিকা আমাদের জন্য লার্জেস্ট ট্রেডিং পার্টনার। তবে সেখানে আমাদের কিছু দুঃখ আছে, ক্ষোভ আছে যে তারা জিএসপি তারা বন্ধ করে দিয়েছে প্রায় 6-7 বছর হলো। যদিও ভারতের জিএসপি তারা তুলে নেয়নি, আমাদের জিএসপি তুলে নিয়েছে। এরকম আরো অনেকের জিএসপি তারা তুলে নিয়েছে। তো দ্যাট ইজ সামথিং, যেটা টাকা বেশি না, কিন্তু আমেরিকার জন্য টাকা বেশি না, কিন্তু আমাদের জন্য সেটা অনেক টাকা। এই রকমের ব্যাপার কিছু আছে যেখানে আমাদের সঙ্গে তাদের নেগোসিয়েশন চলছে এবং আগামীতে চলবে। আপনার প্রশ্নের একটু লার্জার উত্তর দিতে হলে আমাকে বলতে হবে যে যে দেখুন, আমেরিকা ইজ the most powerful nation on earth. Economically, it is going to be number 2 in the next 3-4 years. But strategically, it will be এক number for the next maybe 100 years or so. Maybe not so, maybe 50 years. এটা হলো ইতিহাসের, আমি ইতিহাসের কথা বলছি। তো এখানে আমাদের সঙ্গে যে সম্পর্ক, তাদের বঙ্গবন্ধু প্রথমে গেলেন নিউ ইয়র্কে 25শে সেপ্টেম্বর, ওনার বক্তৃতা দিয়ে তিনি চলে গেলেন ওয়াশিংটনে। এবং এক রাত থেকে পরের দিন জেরাল্ড ফোর্ড তখন প্রেসিডেন্ট, তার সঙ্গে তার 1 ঘন্টা ধরে তার মিটিং হলো, আলাপ হলো। ওই থেকে যে আমাদের যে সম্পর্কের শুরু, সেই সম্পর্কটা কিন্তু এখন ভিন্ন হয়ে গেছে। সেই আলাপের ভিতরে ছিল 1 নম্বর ছিল আমাদের খাদ্য, আমাদের ফুড, খাদ্য সাহায্য দাও তোমরা, কি আছে, কি কি দেবে, কি পারবে। তো জেরাল্ড ফোর্ড সাহেব তিনি একটা লিস্ট করে রেখেছিলেন যে আমরা এই তোমাদেরকে দিব। তো আমি বলছি যে এটা, এই উদাহরণটা দিচ্ছি এই জন্যে, আজকে কিন্তু শেখ হাসিনা যদি যান ওখানে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে কিন্তু তিনি ওই ফর্দ নিয়ে যেতে হবে না। আজকে বাংলাদেশ সেলফ সাফিসিয়েন্ট। বাংলাদেশ আমরা খাদ্যে বরং আমরা বেশি খাদ্য তৈরি করছি, আমরা এক্সপোর্ট করতে পারি। কাজেই সেই দিক দিয়ে আমরা অনেক ভালো অবস্থায় আছি। আমরা ইন্ডাস্ট্রিয়ালি আমরা এগোচ্ছি, আমরা সেমি ইন্ডাস্ট্রিয়াল স্টেট হতে যাচ্ছি। কাজে সেখানে আমেরিকার কাছে অর্থনৈতিক দিক দিয়ে আমরা চাইবো যে তারা যেন আরো আমাদের থেকে খরিদ করে। আমরা একটা ব্যাপার দেখছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার মেয়াদের প্রায় পুরোটা সময় জুড়ে তিনি চীনের বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছিলেন, চীনের সঙ্গে অসহযোগিতার একটি সম্পর্ক তিনি আসলে তৈরি করছিলেন। এবং এই বিষোদ্গারের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বিনিয়োগকারী বা শিল্প সংস্থা তারা চীন থেকে সরে অন্য কোনো বিকল্প দেশে বিনিয়োগ সরিয়ে নেওয়া যায় কিনা এই বিষয় নিয়ে তারা খুব গুরুত্ব সহকারে ভাবছিল। এবং অনেক মার্কিন বিনিয়োগকারী কিন্তু বিকল্প দেশ হিসেবে বাংলাদেশের কথাও ভাবছিল। এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু কন্টিনিউ করছেন না আগামী বছর থেকে, এর ফলে কি আসলে তার একটা নতুন সম্ভাবনা যে বাংলাদেশে তৈরি হতে পারতো, সেই সম্ভাবনাগুলো কি বাংলাদেশ আবার হারাবে কিনা? না, সুন্দর কথা বলেছেন আপনি। না, আমরা হারাবো না এই জন্য যে দেখুন অলরেডি
আহ, কিছু কিছু প্লান্টস, ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস চলে এসছে ভিয়েতনামে। ভিয়েতনাম থেকে কিছু গেছে, ক্যাম্বোডিয়াতে অল্প, ভিয়েতনামে বেশি গেছে। তো বাংলাদেশ অলরেডি হ্যাজ বিন অন দি ম্যাপ। এবং বাংলাদেশের কিছু কিছু ইনভেস্টার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা আমাদের এখানে ভ্রমণ করে গেছেন। এবং আমি আশা করব যে ইসি আমেরিকার প্রবলেমটা হলো এখন একটা, যে তাদের যে আহ, যে টাকা দিতে হয় এক একটা লেবারকে, সেই টাকাটা এবারে তার নির্বাচনের প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের, যে তাদেরকে $15 থেকে বাড়াতে হবে আরো। এখন বিভিন্ন জায়গাতে 10-এর বেশি কোথাও নাই, $15 বেশি নাই, কয়েকটা কয়েকটা রাষ্ট্রে, অঙ্গরাজ্যে আছে। কাজে জো বাইডেনের একটা ইলেকশনের প্রতিশ্রুতি হচ্ছে যে আমরা সব জায়গায় $15 বেশি করে দেব লেবারকে। কাজে সেখানে আমাদের জন্য আমি মনে করব যে ইনভার্স ওয়েতে আমাদের জন্য ভালো হবে আরো। কাজে বাংলাদেশের এখানে আমেরিকানদের আমরা, প্রধানমন্ত্রী বলেছেন, জানিয়ে অনুরোধ করেছেন যে তোমরা এখানে আমাদের আপাতত 100টা আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন আমরা তৈরি করেছি, তোমরা আসো, এসে যা তোমরা নেবে, যে কোথায় যেখানে চাইবে সেখানে তোমরা পাবে। আমি আমরা জানি একটু যে মার্কিন সেখানে যুক্তরাষ্ট্রের আমেরিকান কিছু অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে আমরা একটু আপনার কিছু বিশ্লেষণ শুনতে চাইবো। আমরা দেখলাম যে এবার যে নির্বাচনটি হলো সেটি আসলে সাম্প্রতিক ইতিহাসের দিকে যদি তাকাই, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বিভিন্ন ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এবারে আমরা অভিনব কিছু ঘটনা দেখলাম। কারণ এখানে চরিত্রটি ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বহু বছর ধরে চলে আসা যে নির্বাচন পদ্ধতি, রীতিনীতি বা আইন, তার কিছু কিছু বিষয় নিয়ে তিনি অনাস্থা এবং আপত্তি তিনি প্রকাশ করেছেন। তিনি বিশেষ করে ডাকযোগে পাওয়া যে ভোট, সেই ভোট পদ্ধতির স্বচ্ছতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। আইনি লড়াই শুরুর একটি আভাসও তিনি দিয়ে রেখেছেন, পদক্ষেপও নিচ্ছেন অনেকগুলো। তো এই যে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট প্রচলিত আইনের বিভিন্ন দিক নিয়ে নিজেই অনাস্থা প্রকাশ করছেন, আপত্তি প্রকাশ করছেন, এর ফলে দেশটির নীতি নির্ধারক বা আইন প্রণেতারা তারা এই নির্বাচনী কাঠামো, রীতি বা পদ্ধতিগুলো, এই বিষয়গুলো সংস্কার করা উচিত কিনা, এই বিষয় নিয়ে কি ভাববেন কিনা, ভাবা উচিত কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? ফর দ্য টাইম বিং, ঠিক উইথ রিগার্ড টু দি ইলেকশন যেটা হয়ে গেল, সে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আমাদের কিছু বলার নাই, ভাবারও নাই। কারণ যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখন ভোট গণনা হচ্ছে, তখন ট্রাম্প সাহেব গিয়েছিলেন তার সুপ্রিম কোর্টে, যেখানে 6জন আপনার কনজারভেটিভ জাস্টিস আছেন, 6 out of 9, 6জন। এর ভিতরে যে মহিলা গেলেন তাকে নিয়ে 6জন হলো। কাজে সেখানে মেজরিটি ভোটে 6-3 তারা নাকচ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প সাহেবের অ্যাপয়েন্টেড জাস্টিসেস 6-3, 3জন হচ্ছে আপনার তারা হলো সেই ডেমোক্র্যাটস। তো কিন্তু 6জন ওদের ভিতরে মিলে 3+3, তো 3জন রিপাবলিক কনজারভেটিভ দল গ্রুপ থেকে এসছে উইথ দি ডেমোক্রেটিক দল। 6জন মিলে এটাকে নাকচ করে দিয়েছে। কাজেই আপনার প্রশ্নের উত্তরটা এইভাবে দেব আমি, যে নির্বাচন হয়ে গেছে, গোনা হয়ে গেছে, সেখানে কোনো রকমের বড় ডিসক্রিপেন্সি নাই। যদি করতে হয় আবার আবার করবে, কিন্তু তাতে করে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। এটা হলো রিপাবলিকানসদেরও, তাদেরও গণনা। এবং তারা আজকে যেমন মিট রমনি পরিষ্কার করে বলেছেন, এই যে আপনার কিছুক্ষণ আগে ওইটা আমি শুনছিলাম অ্যাকচুয়ালি, এখন তিনি শেষ করলেন, আমি চলে আসলাম। তিনি পরিষ্কার করে বলেছেন যদি একটা আর একটা বা দুটাও যদি গণনা করা হয়, তাহলেও কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো সম্ভাবনা নাই জেতা বা প্রেসিডেন্ট হওয়ার। কাজে এখানে তারা একটা মেজরিটি ভোট আছে, ভোট ঠিক না, সিদ্ধান্ত তারা নিয়েছেন মেজরিটি, হেডেড বাই মিট রমনি এবং এ ফিউ আদার্স, 4-5 জন মিলে, যে প্রায় 70% রিপাবলিকানস, 70% রিপাবলিকানস চায় যে ডোনাল্ড ট্রাম্প যেন ওখান থেকে আস্তে আস্তে কি বলে, যেটাকে আপনার বলে যে ভদ্রভাবে ওখান থেকে তিনি বেরিয়ে যান এবং
যে নিয়ম আছে যে 20 জানুয়ারিতে সোয়ারিং ইন হবে, সেই সোয়ারিং এর পরে যেন হোয়াইট হাউসে যেন কেউ না থাকে, সরি, সোয়ারিং এর আগে, বা দরকার হলে সাধারণ যদি সে থাকতে না চায় থাকবে না, থাকতে চাইলে থাকবে। কারণ ওখানে নিয়ম হচ্ছে যে সোয়ারিং এর পরে ওই দিনেই বা পরের দিনে যে সিটিং প্রেসিডেন্ট, আউটগোয়িং প্রেসিডেন্ট, তিনি দাওয়াত করবেন, দাওয়াত করে বলবেন যে তুমি এক কাপ চা খেয়ে যাও আমার সঙ্গে, আমি যাচ্ছি, তুমি এক কাপ চা খেয়ে যাও। তো স্বামী স্ত্রী দুজনেই আসবেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসবেন, চা খাবেন, এবং প্রেসিডেন্ট তার চেয়ারেই বসবে, আউটগোয়িং প্রেসিডেন্ট তার চেয়ারেই বসবে, ইনকামিং প্রেসিডেন্ট দ্বিতীয় চেয়ারে বসবে। এটা হলো গত 274 বছরের একটা রেওয়াজ বলা হয়। তারপরে সে চা খেয়ে, এটা চা খাওয়ার পরে যে ইনকামিং প্রেসিডেন্ট, তিনি আউটগোয়িং প্রেসিডেন্ট এবং লেডি প্রেসিডেন্টকে নিয়ে একটা হেলিকপ্টারে যাবেন। হেলিকপ্টারে গিয়ে সেখানে আপনার ওই যে নিয়ারেস্ট এয়ারপোর্ট, যেটা প্রেসিডেন্সি এয়ারপোর্ট যেটা বলা হয়, সেখানে গিয়ে তাদেরকে নামে দিয়ে তিনি হেলিকপ্টারে করে হোয়াইট হাউসে চলে আসবেন। এটা হচ্ছে রেওয়াজ। এই রেওয়াজের কথা আমরা জানি, কিন্তু যেখানে আসলে ডোনাল্ড ট্রাম্প নামক একজন মানুষ যুক্ত, যিনি আগাগোড়াই আসলে এক ধরনের নাটকীয়তায় ভরা, তো সেখানে আসলে এই রেওয়াজ, এই রীতিনীতি নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন থেকেই যায়। আপনার কাছে আরো কয়েকটি বিষয় নিয়ে আমাদের আসলে শুনবার রয়েছে, আরো কয়েকটি পয়েন্ট আমরা নোট করে রেখেছি, সেগুলো আপনার কাছে শুনবো। Joe Biden as the next president of the United States of America. And I'm humbled by the trust and confidence you placed in me. I pledge to be a president who seeks not to divide, but unify, who doesn't see red states and blue states, only sees the United States. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিভেদের ডাক দিয়েছিলেন, শ্রেষ্ঠত্বের ডাক দিয়েছিলেন সাদাদের, কিন্তু নতুন প্রেসিডেন্ট যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কাণ্ডারি হতে যাচ্ছেন, তিনি ডাক দিলেন ঐক্যের। বললেন যে কোনো বিভেদ নয়, তিনি প্রেসিডেন্ট হবেন গোটা দেশের, গোটা জাতির, সব ধর্ম বর্ণ মানুষের, এবং তিনি ঐক্য চান একই সঙ্গে সারা বিশ্বের মাঝে নিজের দেশকে আবারও শ্রেষ্ঠ একটি অবস্থানে তুলে আনতে। তিনি এই ঐক্য এবং ঐক্যের যে ডাক তিনি দিচ্ছেন, এই বিষয়টি নিয়ে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ধরনের উদযাপন চলছে, এবং তিনি সে অভিবাদন নিয়ে কথা বলছিলেন। ভোট পরবর্তী তিনি মুখোমুখি হয়েছিলেন তার সমর্থকদের, সেখানে তিনি কথা বলছিলেন তার রানিং মেট, যিনি নতুন ভাইস প্রেসিডেন্ট হবেন, কামালা হ্যারিস। আমরা আলোচনায় ছিলাম, আমাদের সঙ্গে সাবেক রাষ্ট্রদূত ওয়ালি রহমানও আছেন। আমরা তার সঙ্গে যে আলোচনায় আবার ঢুকতে চাই, যে একটা বিষয় নিয়ে আপনি বলছিলেন যে একটা হচ্ছে নির্বাচনী পদ্ধতি, রেওয়াজ, রীতিনীতির অনেকগুলো বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প আপত্তি করেছেন। ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে যেন আবারও প্রশ্ন না ওঠে, এই বিষয়গুলো নিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক বা আইন প্রণেতারা ভাববেন কিনা, সেটি যেমন একটি জানবার বিষয়। আবার একই সঙ্গে ভবিষ্যতে অন্য কোনো প্রেসিডেন্ট তিনিও যদি শান্তিপূর্ণ পদ্ধতিতে বা শান্তিপূর্ণ রীতিতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানান, কোনো সংঘাতের আশঙ্কা তৈরি হয়, এরকম পরিস্থিতি এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে বা এ ধরনের রেওয়াজ কাঠামোতে কোনো পরিবর্তন আসবে কিনা, সেটাও নিশ্চয়ই অনেকগুলা ভাববার বিষয় আমাদের সামনে চলে এসেছে। আপনার কাছে কি মনে হচ্ছে? এটাই হলো যে বিউটি অফ আমেরিকান ডেমোক্রেসি, যেটাকে আমি বলি। সেটা কি, যে তারা যে আপনি যেটা বললেন যে রেওয়াজকে তারা খুব সম্মান করে। পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, কিন্তু তারা রেওয়াজকে তারা এত তারা সম্মান করে, এবং সেই রেওয়াজেই কিন্তু এই 274 বছর ধরে সেখানে নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে দিয়ে এইভাবেই চলে আসছে। সেটা পরিবর্তন হয়েছে, দিনক্ষণ পরিবর্তন হয়েছে, কে আগে যাবে, কে পরে যাবে, তাকে চা খাওয়ানো হবে না কফি খাওয়ানো হবে, দিস থিংস হ্যাভ চেঞ্জ, কিন্তু রেওয়াজটা পরিবর্তিত হয়নি। এখন আপনার প্রশ্নের আরেকটা সাইড আছে, যেটা আমি না বলেই নয়, সেটা হলো যে গতকালই আপনার কিছু সিনেটরস এবং কংগ্রেসম্যান, তারা রিপাবলিকান, ওরা বলে যেটাকে কনজারভেটিভ, তারা একত্রিত হয়েছিল
এবং সেখানে একটা আনঅফিসিয়াল হেড কাউন্ট তারা করেছে, এবং সেখানে দেখা গেল যে 70%, 70% প্রোগ্রেসিভ কনজারভেটিভস তারা তারা চায় যে ডোনাল্ড ট্রাম্প should follow the rules, unwritten rules, and leave the White House in time, and he should concede. সে তো ইলেকশন এখনো কনসিড করেনি, তো concede election to the new president elect. 70% রিপাবলিকানস তারা এটা both কংগ্রেস as well as সিনেট। নাও এখানে যে ব্যাপারটা ওই 30% কিন্তু তার পক্ষে এখন আছে। তো প্রশ্ন হচ্ছে যে এতে করে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। এখন আপনি আগে যেটা বলেছিলেন যে চীনের ব্যাপারে, তারপর রাশিয়ার ব্যাপারে, তো সেখানে কিছু অলরেডি উঠে এসছে যে চীনে ডোনাল্ড ট্রাম্পের প্রায় বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে, তার মেয়ে ইভাঙ্কা তার ইনভেস্টমেন্ট রয়েছে, ওখানে আপনার হি ইজ পেইং অ্যাবাউট 10-12 বিলিয়ন ডলার্স ইন ইনকাম ট্যাক্সেস টু দি চাইনিজ। আপনার প্রশ্নের কিন্তু অনেকগুলো উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি একসঙ্গে। whereas ফেডারেল ট্যাক্স আমেরিকাতে ওয়াশিংটনে সে দিয়েছে মাত্র $750, এই 3 বছরে 750, তাহলে কত হলো? মানে 2100, 2000, $3000 না। দিস শোজ দি ক্যারেক্টার অফ দি ম্যান। এখানে আপনার যেটা হতে পারে সেখানে যে আগামীকাল মিস্টার ট্রাম্প তিনি সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করবেন যে এই ভোটটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা হোক বা হোয়াট এভার। তিনি বিভিন্ন রকমের এক্সকিউজ দিচ্ছেন। তো এটা হবে না, তারা করবে না। এটা আমি বলছি যে অলরেডি তারা তাকে বলে দিয়েছে, লুক, যখন তুমি চেয়েছিলে এটাকে বন্ধ করতে, সো-কল্ড সুইং স্টেটসে যখন গণগণনা হচ্ছে, আমরা করিনি। তাই এখন এই প্রশ্নে তুমি যে প্রশ্নটা করে নিয়ে এসছো এটা অবান্তর, এবং এটা আমরা করবো না। এটা হলো আমার অ্যাসেসমেন্ট। তাও আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত আসলে কি হয়। ডোনাল্ড ট্রাম্প যেখানে আছেন সেখানে তো কিছু নাটকীয়তার সম্ভাবনা থেকেই যায়। একটা বিষয় নিশ্চয়ই আপনি একটু নিশ্চয়ই বলতে চাইবেন এই বিষয়টা নিয়ে। আমরা দেখলাম যে গত টার্মে যেবার ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন, সেবার কিন্তু হিলারি ক্লিনটন তার প্রতিপক্ষ ছিলেন। তিনি যদি কোনো কারণে বিজয়ী হতেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র পেত তাদের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। সেটি আসলে শেষ পর্যন্ত হয়নি, সেটার জন্য তাদেরকে হয়তো অপেক্ষা করতে হবে। তো এবার কিন্তু আমরা দেখলাম যে নতুন ভাইস প্রেসিডেন্ট কিন্তু একজন নারী, যদিও তিনি প্রত্যক্ষ ভোটে নন, তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে যেহেতু তার প্রার্থী জয়ী হয়েছেন, ফলে তিনিও ভাইস প্রেসিডেন্ট আসলে হয়েছেন। কিন্তু এখানে তিনি হঠাৎ গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে পারেন যদি ক্ষমতাসীন প্রেসিডেন্ট কোনো কারণে পদত্যাগ করেন বা অসমর্থ হন বা মারা যান, তাহলে তাকেই তো আসলে প্রেসিডেন্টের দায়িত্বটি নিতে হবে, ফলে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। এবং এই ধরনের উদ্যোগ বা পদক্ষেপ নিয়ে ডেমোক্রেটরা সবসময়ই কিন্তু একটি উদারমনা বার্তা নিশ্চয়ই দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের। আপনি কিভাবে দেখেন? আপনি ঠিকই বলেছেন যে ডেমোক্র্যাটদের এই গুণটা আছে, এবং সেখানে আপনি দেখেছেন যে তারা কারা, ডেমোক্র্যাটসের ভিতরে কারা আছে। ওখানে ল্যাটিনো আছে, সেখানে ব্ল্যাকসটা তো নাম্বার 1, মেজরিটি ব্ল্যাক, ল্যাটিনো আছে, এশিয়ান আছে। এশিয়ানরা এখন একটা বড় ফোর্স, এবং Kamala Harris is both Asian and black African, Jamaican husband, father, Jamaican father ছিল। কাজে Kamala Harris is a historic development in American politics. It is a new chapter that has been opened or established in America. Yes, you are right. যে অবশ্যই যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে she will take over as a president. এবং এই জন্যে যে ডোনাল্ড ট্রাম্প অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তাকে ইলেকশনের 7 দিন আগে, সেটাও কিন্তু মোস্ট অফ দি রিপাবলিকানস দে ডিডন্ট লাইক ইট। দিস ইজ নট দি ভাষা, ল্যাঙ্গুয়েজ, এ প্রেসিডেন্টের ভাষায় হতে পারে না এটা। এনাকে যারা গালিগালাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব, এই বিভিন্নভাবে আপনার ব্যাপারটা এখন এসেছে এখানে যে শি ইজ দি ভাইস প্রেসিডেন্ট, আপনার যে
কথাটা বললেন সেটা সম্ভব হতে পারে, এবং এবং প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন তিনি আকার ইঙ্গিতে অনেক কিছু বলেছেন। উইলমিংটনে বলেছেন, তার যেখানে জন্মস্থান, তিনি এবং ওয়াশিংটনে তিনি বলেছেন। কাজেই দিস আর নাও ডেমোক্রেসির জন্য এটা কোনো ব্যাপার না, কারণ এটা ওদের ঐতিহাসিকভাবে তারা এইভাবেই তারা গড়ে এসছে এবং এ পর্যন্ত নির্বাচনে তারা জিতেছে, হেরেছে, এইভাবেই তারা আছে। সেখানে তাদের কাছে এটা মোটেই বড় কিছু নয়। তবে এবারে যেটা হয়েছে যে যেখানে হিলারি ক্লিন্টন হেরে গেলেন পার্টিকুলারলি সো, যে তার বড় কারণ হলো যে এবারে ব্ল্যাক অ্যান্ড এশিয়ান অ্যান্ড পার্ট ল্যাটিনোরা বেশি সব আসেনি, মেজরিটি না, 50% ল্যাটিনোস they have voted for the Democrats. Our blacks, about 90% blacks have voted for them. This is এই সমস্ত কারণেই তিনি আজকে এবারে প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছেন। জি, আমরা আসলে আরো অনেকগুলো বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাইতাম, কিন্তু আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে গেল। আজকে আর আলোচনাটি দীর্ঘায়িত করছি না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার এই আলোচনার জন্য। নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। থ্যাঙ্কস। আমরা কথা বলছিলাম সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের সঙ্গে। একই সঙ্গে আমরা আজকের এই আলোচনা শেষ করছি। এতক্ষণ দর্শকরা যারা টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ।